সংবিধানে আবারও ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, গঠন ঠিক করবে পরবর্তী সংসদ। রিটকারী আইনজীবীর দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে রায় দিয়েছিলেন বিচারপতি খায়রুল হক। ৫৮ ধারায় সুস্পষ্টভাবে লেখা আছে যে সংসদ ভেঙে দেওয়ার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন, দিনের ভোট রাতে হবে না। অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ মানবে না বাংলাদেশ, দিল্লিতে জানালেন নিরাপত্তা উপদেষ্টা। সন্ত্রাসবাদকে প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত। সাইবার অপরাধ নিয়ে তারেক রহমানের উদ্বেগ, নারীর নিরাপত্তাহীনতা দেশের অগ্রগতির জন্য অন্তরায়। রাজধানীতে জেএমপির সাপোর্ট সেন্টার উদ্বোধন। দীর্ঘ ৪ মাস পর বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত আরিয়ান। ১২ বছরের শিশুর শরীরে ৩৪ বার অস্ত্রোপচার। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সংবিধানে আবারও ফিরছে নির্দলীয় সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তবে কার্যকর হবে চতুর্দশ নির্বাচনে। বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার রায়ে আপিল বিভাগ বলেন, ২০১১ সালের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে নানা ত্রুটি ছিল। রায়ের পর বিএনপি জামায়াত সহ আপিলকারী আইনজীবীরা বলেন, এই রায় দেশের ইতিহাসে মাইল ফলক। তবে অ্যাটর্নি জেনারেল জানান, তত্ত্বাবধায়ক পদ্ধতির গঠন কি হবে সেটি ঠিক করবে পরবর্তী সংসদ। প্রায় ৩ দশক আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর ৩টি নির্বাচন হয়েছিল নির্দলীয় এই সরকারের অধীনে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল পতিত আওয়ামী লীগ, কিন্তু ২০১১ সালে ক্ষমতায় এসে সর্বোচ্চ আদালতের রায়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করে দেওয়া হয় সেই ব্যবস্থা। এরপর ৩টি নির্বাচনে একতরফাভাবে জয় পায় আওয়ামী লীগ। পরবর্তী পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করতে আবারও শুরু হয় আইনি লড়াই। আপিল বিভাগে বিএনপি, জামায়াত ও সুজন সম্পাদক বদিউল আলম সহ ৫ বিশিষ্ট ব্যক্তির ও রাষ্ট্রপক্ষে শুনানি হয় ১০ দিন। বৃহস্পতিবার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেন। আপিলকারী আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক পুনর্বহাল করে দেয়া রায়ে দেশে আবারও ফিরে আসবে গণতন্ত্র। ১৫ বছর ধরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল তার সূচনা হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া এই রায়ের মাধ্যমে, এবং এই রায় এত বাজে একটা রায় ছিল, এটা অনেক ধরনের ভুলে পরিপূর্ণ ছিল। আমাদের নির্বাচনী ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে ৩টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। রায়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান বিএনপি ও জামায়াতের আইনজীবীরা, বলেন ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে এই রায়। দেশের মানুষকে ক্ষতি করার জন্য, দেশের ক্ষতি করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য, সেটা আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো। এই যে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হলো, তার কার্যকারিতা থাকবে না, তার কার্যকারিতা থাকবে প্রসপেক্টিভলি, অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন হবে সেই সময় থেকে। পরে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, এই রায়ের মাধ্যমে বিচার বিভাগের কলঙ্কমুক্ত হয়েছে। এই রায় পরবর্তীতে আর রিভিউ করা যাবে না। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের সাফল্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল সেবা ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠান শেষে আমির খসরু বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, আগামী নির্বাচনের আগে সেই সংকট আর থাকবে না। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধান হবে। ধানের শীষ বঞ্চিতদের এনসিপিতে মনোনয়ন দেওয়ার ঘটনা বিএনপির ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন আমির খসরু। সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে। এইখানে জাতীয় একটা ঐক্যমত আছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাটায়। এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামীর গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। আগামীর
অন্তত দিনগুলোতে নির্বাচনগুলো সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ এ কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে এ কথা বলেছেন তিনি। এছাড়াও কোনো ধরনের সন্ত্রাসবাদ প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নিরাপত্তা উপদেষ্টা। এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে সাক্ষাৎ করেন। বুধবার ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে মঙ্গলবার রাতে এই আঞ্চলিক ফোরামে যোগ দিতে ডক্টর খলিলুর রহমান নয়াদিল্লি পৌঁছান। ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে এই অন্তর্বর্তী সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর পুরানা পল্টনে বিক্ষোভ সমাবেশে তিনি বলেছেন, এই সরকারকে দেশের মানুষ নিরপেক্ষতার চোখে দেখছে না। সরকার বিগত 15 মাসেও নিরপেক্ষতার পরীক্ষায় পাশ করতে পারেনি। তিনি বলেন, সরকার গোপনীয়তার সাথে কোনোভাবেই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে না। এটা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং জাতীয় স্বার্থ পরিপন্থী। এই চুক্তির মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় হাসিনা সরকার আর ইউনূস সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই অবিলম্বে এই চুক্তি বাতিল করে দেশের সম্পদ দেশের মানুষকে বুঝিয়ে দেওয়ার আহ্বান তিনি জানান। সমাবেশ শেষে পুরানা পল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় আগামী নির্বাচনের মধ্য দিয়ে যাদের পলিটিক্যাল কমিটমেন্ট আছে, রাজনৈতিক ম্যান্ডেট আছে, জনসমর্থন আছে, এই ধরনের একটা শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া দেশকে তার গণতান্ত্রিক ভবিষ্যতে কোনোভাবেই রক্ষা করা যাবে না। অনলাইন ও অফলাইনে নারীরা নিরাপত্তাহীনতার মুখে পড়ছেন, যা দেশের অগ্রগতির অন্তরায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেছেন, ভয় নিয়ে নারীরা এগোতে পারবে না। সাইবার জগৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, ডিজিটাল যুগে আগের তুলনায় সুযোগ বেশি থাকলেও হুমকি আছে। নারী নিরাপত্তা ও ক্ষমতায়নের জন্য 5 দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার প্রথমটি হল জাতীয় অনলাইন সেফটি সিস্টেমের মাধ্যমে সাইবার বুলিং ও হুমকির দ্রুত অভিযোগ গ্রহণ ও প্রতিকার। জনজীবনে নারীর সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে সাংবাদিক, শিক্ষার্থী ও কর্মীদের জন্য আইনগত প্রযুক্তিগত সহায়তা, এছাড়া ডিজিটাল নিরাপত্তা শিক্ষার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারিক প্রশিক্ষণ চালুর কথাও জানান তারেক রহমান। দুর্বৃত্তদের গুলি ছোঁড়ার নির্দেশ পুলিশ আইনেই রয়েছে। যারা ককটেল মেরে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে বলে জানালেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানীতে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ সহ নানা ধরনের নাশকতা করছে দুর্বৃত্তরা। এতে পুলিশ সহ সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যারা এ ধরনের কাজ করে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর মনোভাবের কথা জানালেন পুলিশ কমিশনার। আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর এর পাহারা দিতে হবে। সো যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন, ককটেল মেরে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন, প্লিজ তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এইরূপ কাজটি করবেন না। নগরের আইনশৃঙ্খলা রক্ষায় সম্প্রতি মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের যে গুলির নির্দেশনা দিয়েছেন তারও ব্যাখ্যা দেন ডিএমপির এই অতিরিক্ত কমিশনার। আনলফুল অ্যাসেম্বলি ডিসপার্স করার জন্য অনেকগুলো স্টেপ আছে। এই স্টেপগুলো ক্রমান্বয়ে অতিক্রম করার পরেই লাস্ট স্টেপ হচ্ছে আমার ফায়ার ওপেন করা। কোন ক্ষেত্রে পুলিশ ফায়ার ওপেন করতে পারবে এবং কতটুকু কি করতে পারবে এটা বলা আছে। এইটা বাংলাদেশের এক্সিস্টিং আইন। এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিয়েছি, তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে, তারা যেন মনোবল না হারায়। দিনের পর দিন সাইবার অপরাধ বেড়েই চলেছে। ভুক্তভোগীদের প্রতিকার দিতে এবং সাইবার অপরাধ দমনে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টার 24 ঘন্টা কাজ করবে এমন প্রতিশ্রুতি দেন কমিশনার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
জাতীয় নির্বাচনের আগে ধান চাল সংগ্রহের কাজ শেষ করতে চায় সরকার। বিকেলে সচিবালয়ে গণমাধ্যমের কাছে কথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, আমন ধান সংগ্রহ শুরু করছে সরকার। এবার প্রতি কেজি ধান 34 টাকা কেজি দরে সংগ্রহ করা হচ্ছে, যা বিগত যে কোনো সময়ের তুলনায় বেশি। আর এই ধান চাল সংগ্রহ চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সে সময় জাতীয় নির্বাচনের সময় হওয়ায় ভোটের আগেই সংগ্রহ কার্যক্রম শেষ করতে চায় সরকার। এবার আতপ চালের সংগ্রহ মূল্য 49 টাকা কেজি, সেদ্ধ চালের দাম 50 টাকা কেজি নির্ধারণ করা হয়েছে। উপদেষ্টা আরও বলেন, এবার সর্বনিম্ন 5 লাখ টন সেদ্ধ চাল, 50,000 টন আতপ, 50,000 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রয়োজনে তা আরও বাড়ানো যাবে বলেও জানান উপদেষ্টা। মাঠ প্রশাসনের সাথে যারা যত ডিপার্টমেন্ট আছে, জেলা প্রশাসন পর্যন্ত বটেই, খাদ্য ডিপার্টমেন্টের লোকেরাও কিন্তু ইলেকশনের কাজের সাথে জড়িত থাকবে। কেউ প্রিসাইডিং অফিসার হবে, কেউ পোলিং অফিসার হবে, বিভিন্ন রকম জড়িত হবে। সুতরাং এর আগে প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। অ্যাজ ওয়েল এজ একটা কথা সবসময় বলি যে এই সরকার কিন্তু পরবর্তী সরকারের জন্য বিভিন্ন পর্যায়ে কাজগুলিকে কমফোর্টেবল রেখে যাবে, এ ব্যাপারে আমরা কমিটেড। বাংলাদেশ থেকে জাহাজ রফতানি দিন দিন বাড়ছে। সুদিন ফিরছে দেশের জাহাজ নির্মাণ শিল্পে। আজও চট্টগ্রামে ইয়ার্ড থেকে আরব আমিরাতে 3টি ল্যান্ডিং ক্রাফট রফতানি করেছে ওয়েস্টার্ন মেরিন। আর এ নিয়ে 11টি দেশে 36টি জাহাজ রফতানি করলো তারা, যার বাজার মূল্য $138 মিলিয়ন বেশি। মায়া, এমি এবং মুনা নামে এই 3টি ল্যান্ডিং ক্রাফট ভারী যন্ত্রপাতি ও বাল্ক কার্গো পরিবহন উপযোগী করে তৈরি, 10 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং এর কাছে জাহাজ 3টি হস্তান্তর করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। 2023 সালে আরব আমিরাত থেকে 8টি জাহাজ নির্মাণের ক্রয়াদেশ পাওয়ার পর প্রথম ধাপে রায়ান নামে একটি ল্যান্ডিং ক্রাফট এবং খালিদ ও গায়া নামে 2টি টাগবোট হস্তান্তর করা হয়। দ্বিতীয় ধাপে রপ্তানি হলো আরও 3টি ল্যান্ডিং ক্রাফট। হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। This collaboration and cooperation between both of UAE and Bangladesh company take us to the different level, take us to the different business. যে ধরনের টেকনোলজি নিয়ে আমাদের দেশের বিজ্ঞানীরা কাজ করছেন, আমাদের পরবর্তী প্রজন্ম বিদেশে শিক্ষা নিয়ে বাংলাদেশের ব্যবসায় যুক্ত হচ্ছেন, আমরা অবশ্যই আশাবাদী সামনের দিনে এর চেয়ে বহুগুণ বড় শিপ আমরা তৈরি করতে পারব। চলতি বছরে 6টি জাহাজ সহ এখন পর্যন্ত 11টি দেশে 36টি জাহাজ রপ্তানি করেছে ওয়েস্টার্ন মেরিন, যার বাজার মূল্য $138 মিলিয়ন বেশি। জাহাজ শিল্পের জন্য যা ইতিবাচক বলছে নির্মাতা প্রতিষ্ঠানটি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 100% কমপ্লাই করে এই জাহাজগুলো করা হয়েছে। কোনো ধরনের ফায়ার হ্যাজার্ডের জন্য না হয়, কোনো ধরনের গ্যাস থেকে আগুন থেকে যেন কোনো এখানে এই কোনো ইলেকট্রিক্যাল ফায়ার জন্য না হয়, ওটার জন্য এটাকে ইন্টেনসিভলি সেভ করা হয়েছে। বাংলাদেশে তৈরি জাহাজ বৈশ্বিক জলসীমায় চলাচলের গৌরবে উচ্ছ্বসিত এখানকার শ্রমিকরা। 3টা জাহাজ দুবাইয়ের বাজারে একসাথে আমরা রপ্তানি করতেছি, এটা আমাদের জন্য অনেক অনেক গর্বের বিষয়। আমাদের হাতে বানানো জাহাজ যখন বিদেশে যায়, বিদেশের কান্ট্রিতে আমাদের জাহাজগুলো যখন চলে, আমাদের তখন গর্বে বুকটা ফেটে যায়। আমাদের মেহনত করে আমরা জাহাজগুলো তৈরি করে বাহিরের দেশে যখন পাঠাই, আমাদের থেকে এগুলা দেখে আমার খুব ভালো লাগে। কাজের অনেক অনেক কোয়ালিটি, অনেক মান ভালো, অনেক ভালো, ওই জন্য এরা আমাদেরকে শিপইয়ার্ডে কাজ দেয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কুমিল্লা 6 আসনে একই স্থানে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা এবং মনোনয়ন বঞ্চিত নেতার দোয়া মাহফিলের কর্মসূচি ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে আজ বিকেল 3টায় নির্বাচনী জনসভার ঘোষণা দেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে একই স্থানে সকাল 10টায় দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করে মনোনয়ন বঞ্চিত আমিনুর রশিদ ইয়াসিনের অনুসারীরা। পরে উভয় পক্ষকেই অন্যত্র কর্মসূচি আয়োজন করতে অনুরোধ জানিয়ে চিঠি দেয় প্রশাসন। দীর্ঘ 4 মাসের চিকিৎসা শেষে বাড়ি ফিরল মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত আরিয়ান আফিফ। চিকিৎসকরা জানান, মাত্র 12 বছরের শিশুর শরীরে 34 বার হয়েছে অস্ত্রোপচার। 8 দিন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। বিশেষজ্ঞ দলের পরামর্শ এবং দীর্ঘ চিকিৎসা শেষে আরিয়ানকে সুস্থ করতে সক্ষম হয়েছেন তারা। যতদিন আরিয়ান পুরোপুরি স্বাভাবিক অবস্থায় না ফিরছে, ততদিন ফলো আপ করা হবে বলেও জানান চিকিৎসকরা।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ নামটির সাথে জড়িত মর্মান্তিক এক স্মৃতি। 21 জুলাই বিকেলে হঠাৎই স্কুল ভবনের উপর আছড়ে পড়ে বিমান বাহিনীর AFT-7 BGI যুদ্ধবিমান। আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো দেশ। আগুনের লেলিহান শিখায় ঝলসে যায় নিষ্পাপ প্রাণ। এর মাঝেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অনেকেই ফিরছেন বাড়ি। তাদেরই একজন 12 বছর বয়সী আরিয়ান আফিফ। খুব মামুনির জন্য কষ্ট লাগে, মামুনি অনেক কষ্ট করছে আমার জন্য। দীর্ঘ 122 দিনের চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ির পথে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিশু আফিফ। সকালে আরিয়ানের বাড়ি ফেরা উপলক্ষে সংবাদ সম্মেলন করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। চিকিৎসকরা জানান, বিমান দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় আরিয়ানকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। দুর্ঘটনার সেই দুঃসহ স্মৃতি ভুলে স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশুটি। লক্ষ্য শুধুই ভবিষ্যৎ। আর ছেলেকে সুস্থভাবে ফিরে পেয়ে আবেগ আপ্লুত আরিয়ানের মা। বাহার যাইতেছি, আমি চিন্তা করছি আমি সুস্থ একদম। আমি চিন্তা করতে চাচ্ছি না যে আমি এখনো একটু অসুস্থ আছি, আমার কানের সমস্যা হচ্ছে এখনো, কিন্তু আমি ওগুলো চিন্তা করতে চাই না। যে আমি চাচ্ছি যে আমি একদম সুস্থ, আগে জীবনটা ফিরে নিতে চাই। কখনো আশা করি নাই আইসিইউ থেকে আমার বাবাটা আমার কাছে আসবে। বাচ্চাটাকে এই পর্যন্ত নিয়ে আসছে, আমি বাচ্চাটাকে নিয়ে বাসায় ফিরবো। আজকে আমার কত যে আনন্দ আমি বুঝাইতে পারবো না। 38% দগ্ধের ক্ষত নিয়ে আইসিইউতে রাখা হয় শিশু আরিয়ানকে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 8 দিন ছিল ভেন্টিলেশনে। তার জয়ী হওয়ার গল্পই শোনালেন চিকিৎসকরা। একটা সময় ছিল আরিয়ান উঠতেও চেত না, কথা বলতে চাইতো না, ডাক্তারদের দেখলে তার ভালো লাগতো না। এই অবস্থা থেকে আরিয়ান এখন অনেক ভালো হয়েছে এবং গত কিছুদিন ধরে দেখা হলেই বলতো যে আমি তো ভালো হয়েছে, আমি কবে বাড়ি যাব। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের মধ্যে এখনও চিকিৎসাধীন 2 জন। শিগগিরই তারাও বাড়ি ফিরবে, এমন প্রত্যাশা চিকিৎসকদের। আজকে যে আরিয়ান যাচ্ছে, এর কিন্তু সারা জীবনের জন্য এর চিকিৎসা লাগবে। শুধু 2 বছর তো আমাদের ক্লোজ অবজারভেশনও থাকবে, তার প্রত্যেকটি জিনিস লাগবে। অর্থাৎ আপনি চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করতে পারবেন, কিন্তু তার কষ্টটা থেকে যাবে। ও অত্যন্ত সাহসিকতার সঙ্গে কিন্তু এটা মোকাবেলা করেছে। ওর ব্যক্তিগত সাহসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মানসম্মত চিকিৎসার পাশাপাশি সুস্থদের নিয়মিত ফলো আপ আর কাউন্সেলিং দিচ্ছে, এমনটাও জানালেন প্রতিষ্ঠানটির পরিচালক। যেহেতু অনেকগুলো রোগী আসলো, আপনারা জানেন। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। এ পর্যায়ে আমরা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে যাচ্ছি, সেখানে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অনুমোদনের সম্মতিতে উনি যার নাম রেফার করবেন সেরকম একজন আপিল বিভাগের বিচারকের নেতৃত্বে একটা কমিটি থাকবে। সেই কমিটি যখন সুপারিশ করবে, সুপারিশ করার পর সুপারিশকৃত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় যদি 50 কোটি টাকা বা তার কম হয়, সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি এটা অনুমোদন করবেন, আর কারো অনুমোদনের প্রয়োজন হবে না। 50 কোটি টাকার যদি বেশি হয়, তখন প্রধান বিচারপতি এটা পরিকল্পনা কমিশনের মাধ্যমে একনেকের সভায় উপস্থাপন করবেন। অর্থাৎ 50 কোটি টাকা প্রকল্প, 50 কোটি টাকা প্রাক্কলিত ব্যয়, এই ধরনের প্রকল্প অনুমোদন করার ক্ষমতা উচ্চ আদালত পেয়ে যাচ্ছে। এবং এই 50 কোটিতে সীমাবদ্ধ না, এটা যদি সংশোধিত হয়, ভবিষ্যতে বাড়ানো হয় বা সময় বাড়ানো হয় বা খরচ বেড়ে যায়, তাহলে আরও 50 কোটি টাকা পর্যন্ত সম্পূর্ণ নিজের এখতিয়ারে অনুমোদন করার ক্ষমতা প্রধান বিচারপতি থাকবে। এটা একটা আর্থিক স্বাধীনতার একটা দিক। সেকেন্ড দিক হচ্ছে উচ্চ আদালতের বিচারকদের বা উচ্চ আদালতের এবং একই সাথে সাথে এই সচিবালয়ের সকল খরচাদি, সকল ব্যয় আমাদের যে সংযুক্ত তহবিল আছে সেটার উপর দায়যুক্ত থাকবে। অর্থাৎ কনসলিডেটেড ফান্ড যে আছে সেটাতে চার্জ হবে, এখানে বাড়ানো কমানো কোনো স্কোপ থাকবে না। সরকারের পক্ষ থেকে যখন এই বাজেট, সরকারের পক্ষ থেকে থার্ড দিক হচ্ছে সরকারের পক্ষ থেকে যখন উচ্চ আদালতের বাজেট অনুমোদন করা হবে, এই বাজেট ব্যবস্থাপনার সম্পূর্ণ স্বাধীনতা উচ্চ আদালতে থাকবে। এমনকি এই বরাদ্দকৃত অর্থের যদি পুনঃ উপযোজন, খুবই কঠিন শব্দ, মানে একটা হেড থেকে আরেকটা হেডে খরচ করার ক্ষেত্রেও উচ্চ আদালতে সরকারের কোনো পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। মোটামুটি আর্থিক স্বাধীনতা আমাকে একটু দেখে নিতে হচ্ছে, বুঝতেই পারছেন আমি আর্থিক ব্যাপার এত বুঝি না। আচ্ছা, মোটামুটি এই হচ্ছে আর্থিক স্বাধীনতার ব্যাপার। মানে আমি যদি আমার কথাগুলো কি বোঝা গেছে না অনেক কঠিন লেগেছে? আচ্ছা, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের। এই যে আমি আপনাকে শেখ হাসিনার রায় ঘিরে
ট্রাইব্যুনালের 3 বিচারক এবং প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় 4 জনকে শনাক্ত করেছে প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা। এর মধ্যে ভোলা থেকে 1 জনকে গ্রেফতারও করা হয়েছে। এদিকে আশুলিয়া মামলার রাজসাক্ষীকে জেরা করাকে কেন্দ্র করে আসামি পক্ষ ও প্রসিকিউশনের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। শেখ হাসিনার মামলার রায়ের আগের দিন থেকেই ট্রাইব্যুনালের 3 বিচারক, চিফ প্রসিকিউটর সহ সংশ্লিষ্টদের কাছে হুমকি আসছিল। রায়ের পর এ বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আমাদের সকল বিজ্ঞ প্রসিকিউটরগণের নাম্বারে বিদেশ থেকে অধিকাংশই ভারতীয় নাম্বার থেকে তাদেরকে টেলিফোনে কল করা হয়েছে, তাদের নানান ধরনের গালাগালি, অশ্লীল কথাবার্তা বলা হয়েছে, গালাগালি করা হয়েছে। ঘটনার তদন্তে নামেন প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হুমকির সাথে জড়িত 4 জনকে শনাক্ত করা হয়, যাদের মধ্যে ভোলা থেকে 1 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিদেশি সেজে আমাদেরকে হুমকি দিচ্ছিল। আমরা এই টোটাল গ্রুপের মধ্যে মূল যিনি অ্যাডমিন তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। তিনি আরও জানান, হুমকির সাথে জড়িত বেশ কিছু ফেসবুক পেজ ও ব্যক্তিকেও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এখন আমরা দেখতে পেরেছি 4টা যে মূল আইডি, তার ভিতরে 2টা আইডি তার ডিভাইস থেকে আমরা পেয়েছি। অনেক রিমোট এলাকা থেকে তারা চালাচ্ছিল, নদী অঞ্চল থেকে, এবং তারা খুব কনফিডেন্স ছিল, দৃঢ় বিশ্বাস ছিল তাদেরকে আসলে শনাক্ত করা যাবে না। এদিকে আশুলিয়ায় 6 জনকে পোড়ানোর মামলায় রাজসাক্ষী আফজালুলের জেরাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে বাকবিতণ্ড হয়েছে। উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় বিচার কাজ বন্ধ ছিল প্রায় 1 ঘন্টা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।